গ্রামের রাস্তায় অনেক উঁচু একটা গাছ ছিল। সেই গাছে যমজ ভূত মিলে নিজেদের ডেরা বানিয়ে ফেলেছিল। তাদের দুজনের মধ্যে একজন খুব সদ্ভুত ছিল এবং দ্বিতীয়জন খুব শয়তান ছিল। যে সৎ ছিল সে তো খুব ভালো ছিল এবং লোকের ভালোর জন্য কাজ করত। দ্বিতীয় ভূত ঠিক তার বিপরীত, লোকেদের বিরক্ত করত, তাদের ক্ষতি করত। পাশে একটা গ্রাম মোহাম্মদপুর ছিল। সেখানে দুই ধরনের লোক ছিল, এক খুব বড়লোক, দুই খুব গরিব। এক লালা সেখানকার সবচেয়ে ধনী লোক ছিলেন। তিনি খুবই ধূর্ত, অত্যাচারী, লালচি ও বেঈমান ছিল। তিনি গরিবদের ঋণ দিতেন, কিন্তু অনেক উঁচু দরে সুদ আদায় করতেন। সব গরিবরা তার ঋণের তলায় চাপা পড়ে গিয়েছিল। লালা ও তার চাকর দুজনে এক গরিব মংরু লালের কাছে গেলেন। লালা বললেন, আরে মংরু, চল বাইরে বেরো। লালাজি নমস্কার, 2 দিন অপেক্ষা করুন, আপনি আপনার সব সুদ মিটিয়ে দেব। আজ তোর গরু নিয়ে চলে যাচ্ছি, টাকা দিয়ে নিজের গরু নিয়ে আসিস। মংরু বিনতি করতেই থাকে, কিন্তু লালা তার গরু নিয়ে চলে যায়। মংরু খুব গরিব ছিল, কিন্তু ছিল খুব পরিশ্রমী। তারপর সে একদিন ভোজেদের গাছের কাছ থেকে যাচ্ছিল। সে যখন সেই গাছের কাছে পৌঁছালো, গাছ থেকে একটা চেঁচানোর আওয়াজ পেল। তখন সে গাছের দিকে দেখতে থাকলো, কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর পেছন থেকে কেউ তার ধুতি টেনে নিল। সে পেছনে ফিরে দেখলো, তো সে কাউকেই দেখতে পেল না সেখানে। সে ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি এগোতে লাগলো। হঠাৎ করে তার সামনে এক বড় নেকড়ে চলে আসে। সে যখন তার লাঠি দিয়ে তাকে মারতে চাইল, সেই নেকড়েটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। সে পেছনে ফিরে দেখলো যে গাছে একটি ভূত বড় বড় চোখে তাকেই দেখছিল। মংরু ভয় পেয়ে গেল। যে কোনো উপায় ঘরে পৌঁছালো ও খাটিয়াতে পড়ে গেল। তার খুব জ্বর এসে গিয়েছিল। মংরুর জ্বর বেড়েই যাচ্ছিল। কোনো বৈদ্য কোনো ওষুধের উপর কোনো কাজ করছিল না। মংরুর বন্ধু বুলাই তার পাশে এসে বসেছিল। সে বলল, আরে বন্ধু, চিন্তা করো না, আমি এক্ষুনি চমনদারের কাছে যাচ্ছি। ও বড় সড়ো বৈদ্যকে নিয়ে আসছি। তার ওষুধ যেই পেটে পড়বে অমনি জ্বর বেরিয়ে যাবে। এই বলে বুলাই চমনগঞ্জের জন্য বেরিয়ে পড়ল। উদাস হয়ে ভাবতে ভাবতে সেই গাছের কাছে পৌঁছালো। হঠাৎ গাছ থেকে আওয়াজ এলো, কি ব্যাপার ভাই, খুব চিন্তিত লাগছে। বলে এদিক ওদিক দেখতে লাগলো ও ভাবতে লাগলো যে আওয়াজ কোথা থেকে আসছে। ওই গাছের ভূত প্রকট হয়ে বলল, ভয় পেও না ভাই, আমি তোমার সাহায্য করতে চাই। আমাকে পরিষ্কার করে বলো তোমার কি হয়েছে। আমার বন্ধু মংরু কিছু সময় আগেই এখান থেকে বাড়ি যাচ্ছিল। ও কিছু অদ্ভুত আওয়াজ ও চিৎকার শুনতে পায়। তারপর এক নেকড়ে দেখতে পেল যে অদৃশ্য হয়ে যায়। সে আপনাকেও দেখলো এবং ঘরে পৌঁছে খুব অসুস্থ হয়ে পড়ে। ওর খুব জ্বর হয়েছে, ওর জন্য আমি বৈদ্য ডাকতে যাচ্ছি। তারপর সেই ভূতটি বলল, হ্যাঁ, আমি সব বুঝেছি। এইসব আমার যমজ ভাইয়ের কেরামতি ছিল। ও এইভাবেই লোকেদের বিরক্ত করে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি জড়িবুটি দিচ্ছি। এটা তোমার বন্ধুকে খাইয়ে দিও, সে ঠিক হয়ে যাবে। এটা বলার পর ওই জড়িবুটি বুলাইকে দিয়ে দেয়। বুলাই ওর বন্ধুর ঘরের দিকে যেতে লাগলো। যেই বুলাই সেই জড়িবুটি তার বন্ধু মংরুকে খাওয়ালো, সে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, যেন তার কিছুই হয়নি। মংরু জঙ্গলে লাঠি কেটে সেইগুলো বাজারে বেচত। এইভাবে সে তার নিজের ও নিজের পরিবারের পেট চালাতো। একদিন সে কাঠের ঝোড়া নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন রাস্তায় একটা গাছের নিচে বসে আরাম করতে লাগলো। একটা ভূত তার সামনে এসে দাঁড়িয়ে গেল। তাকে দেখেই মংরু ভয়তে কাঁপতে লাগলো এবং বলল, আমাকে ক্ষমা করে দাও ভূত ভাই, আমি অনেক গরিব লোক। একদিন যদি না কামাই তাহলে আমার খাওয়া জুটবে না। কাল থেকে আমি এখানে আর কখনো আসবো না। আরে ভাই, আমাকে ভয় পেও না, আমি যে সে নয় তুমি যাকে ভাবছো। আমি তোমাকে সাহায্য করতে চাই, আমাকে বিশ্বাস করো। তখন মংরু জিজ্ঞাসা করলো, আপনি সে নন যে আমার ধুতি টেনেছিল? না, সে তো আমার যমজ ভাই ছিল, খুব শয়তানি করে। এটা বলার পর ভালো ভূতটি মংরুকে একটি জাদুই পাত্র দিল আর বলল,
এটা নিয়ে যাও, আর সর্বদা নিজের কাছে রাখবে। এটা তোমাকে প্রতিদিন 10টা সোনার পয়সা দেবে। এই সোনা দিয়ে তুমি নিজের ও অন্যদের সাহায্য করবে। মংলু সেই পাত্রটি নিল ও ঘরে চলে গেল। সেই দিন থেকে সে নিজের ও অন্যদের সাহায্য করার কাজ শুরু করে দিল। মংলুর সাথে তার গ্রামবাসীরাও ভালো জীবন কাটাতে থাকে। সেই গ্রামের ধূর্ত লালার এইটা একদম পছন্দ হয়নি। সে জানার চেষ্টা করলো এবং জানলো যে এইসব সেই বড় গাছটার ভুট্টার দান। লালা ফাটা পুরনো কাপড় পরলো এবং সেই গাছের কাছে পৌঁছে গেল। তার সাথে তার কুকুর মতিও ছিল। সে গাছের নিচে বসে ভূতের অপেক্ষা করতে লাগলো। বাজে ভূতটা নিজের চমৎকার দেখানোর চাল করে দিল। অদ্ভুত রকমের আওয়াজ আসতে লাগলো, মাঝে মাঝে চেঁচানোর আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছিল। লালা ভয় পায়নি, কারণ সে তো নিজের লোভের কারণে এসেছিল। তার কুকুর জোরে জোরে ডাকতে লাগলো। হঠাৎ কুকুরের পেছনে বাজি ফাটতে লাগলো। কুকুরটি জোরে জোরে পালাতে লাগলো, এদিক ওদিক দৌড়াতে লাগলো। লালা যেই উঠে দাঁড়ালো, পেছন থেকে তার ধুতি কেউ টানলো। তিনি যেই কোনো রকম নিজের ধুতি সামলে এদিক ওদিক দেখতে লাগলো, সামনে ভূত তাকেই দেখছিল। ভূত ভাই, আমি অনেক গরিব, আপনি আমাকে বিরক্ত করবেন না। আমার গরিবতা দূর করার কোনো উপায় বলুন। ভূত বলল, লালা, তুমি সব গরিবদের রক্ত চুষে টাকা জমিয়েছ আর নিজেকে গরিব বলছো? কাপড় বদলে নিলে কেউ গরিব হয়ে যায় না। তুমি টাকা পয়সার দিক থেকে বড় লোক, কিন্তু মন থেকে খুবই গরিব। এখান থেকে চলে যাও, না হলে তোমার ধুতিতেও বাজি লেগে যাবে। লালা সেখান থেকে তাড়াতাড়ি পালালো এবং রাস্তায় ঠোকর খেয়ে একটা কাদা ভরা জলাভূমিতে পড়ে গেলেন। পুরো শরীরে কাদা ভরে গেল, তার পুরো মুখেও কাদা লেগে গেল। তাকে তো বড়ই অদ্ভুত লাগছিল। দুই যমজ ভূত হাসতে লাগলো। পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়, আর বেঈমানের খারাপ হাল হয়। রাজু দিনভর ধানের খেতে কিছু অন্য কৃষকদের সাথে কাজ করছিল। রাজু গ্রামে সর্বদা খুব ভালো ফসল হতো। গ্রামে কোনো কিছুর অভাব ছিল না, আর সবাই কৃষিকাজ, গরু মোষ পালন ও লোকাল ব্যবসা করত। একদিন শহর থেকে কিছু লোক গ্রামের পর্যবেক্ষণ করতে এলো। ইয়েস, এই জমিটা পারফেক্ট। স্যার, গ্রামের লোকেদের সাথে জমি নিয়ে কথা বলতে হবে। একটা বড় অশ্বত্থ গাছের নিচে গোটা পঞ্চায়েতের সামনে প্রাইভেট কোম্পানির সেই লোকগুলো অনেক টাকা দিয়ে সেই কৃষি জমিগুলো কিনে নিল। আপনাদের সবাইকে আমরা এখানে একটা বড় ফ্যাক্টরি বানিয়ে দেব, আর বাচ্চাদের জন্য ভালো স্কুলও বানিয়ে দেব। যদি আপনারা আমার সঙ্গ দেন, তাহলে এই জায়গার অনেক উন্নতি হবে। কিন্তু স্যার, আমরা সব কৃষক যদি আমাদের জমি বিক্রি করে দিই, তাহলে আমরা এরপর কি করব? হ্যাঁ, এই ফ্যাক্টরির বিরোধিতা করছি। হ্যাঁ, আমাদের বাচ্চারা স্কুলে যায়, আমাদের বড় স্কুলের লোভ নেই। আমরা আমাদের জমির সঙ্গে জুড়ে আছি। এই জমি আমাদের রানীমা দিয়েছিল। ওনার জাদুতেই সবসময় ভালো ফসল ফলে। গ্রামবাসীরা এক এক করে মিস্টার জেমসের বিরোধিতা করে। রানীর জাদু? কতদিন এরকম অন্ধবিশ্বাসের মধ্যে থাকবেন? গ্রামের বাইরে বেরিয়ে দেখুন, লোকে কত উন্নতি করছে। মনে হয় আপনারা আগে এগোতে চাইছেন না। এরকম যদি চলতে থাকে, আপনারা পিছিয়েই থেকে যাবেন। সব গ্রামবাসীরা এ কথা শুনে চুপ হয়ে গেল। প্রথম গ্রামবাসীরা চাইছিল না, কিন্তু পরে বড় স্কুল ও বড় ফ্যাক্টরির লোভে পড়ে তারা তাদের জমি হারিয়ে ফেলল। এবার আর গ্রামের জমিতে কৃষিকাজ হবে না। সব গ্রামবাসী দুঃখিত ছিল এবং সেই কোম্পানির ভরসায় ছিল। কতদিন আমরা এরকম কৃষিকাজ ছাড়া থাকবো? আমরা ওই জমির সাথে জুড়ে আছি। আমার মনে হয় মিস্টার জেমসের থেকে জমি ফেরত নিয়ে নেওয়া উচিত। কিন্তু এখন দ্বিগুণ দামে জমি ফেরত নেওয়া গ্রামবাসীর পক্ষে সম্ভব ছিল না। সবাই নিরাশ হয়ে পড়ল। এবার জমিতে কনস্ট্রাকশন শুরু হয়ে গেল। জমিতে এবার বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। পরের দিন যখন মিস্ত্রিরা এসেছিল, ওদের মুখ হাঁ হয়ে গিয়েছিল। এ কি, কালকেই তো গর্ত খুঁড়েছিলাম, রাতারাতি কি করে ভরে গেল? কোথায় গেল? এখন সব মিস্ত্রিরা একে অপরকে দেখতে লাগলো। তারা গ্রামের লোকেদের ওপর আরোপ লাগাতে লাগলো। কিন্তু গ্রামবাসীরা নিজেরাই অবাক হয়ে গেছিল। অবশ্যই এটা আমাদের রানীমার কাজ।
মিস্ত্রিরা গ্রামবাসীর কথায় কান্না দিয়ে আবার কাজ শুরু করে দিল, কিন্তু পরের দিন আবার সব আগের মতো হয়ে গিয়েছিল। আজ আমরা রাতে এখানে এসে পাহারা দেব, মিস্টার জেমসকেও খবরটা দিতে হবে। রাতে মিস্টার জেমসও লুকিয়ে পাহারা দিতে এলো। সে একটা বড় গাছের পেছনে লুকিয়ে সেই গর্ত খোলা জায়গায় নজর রাখতে লাগলো। কে তুমি? এখানে কি করছো? জানো না এটা গ্রামবাসীর জমি নেই? সেই অচেনা মহিলা মিস্টার জেমসের আওয়াজ পেয়ে পিছনে ফিরল এবং তার দিকে গেল। তার প্রত্যেক পায়ে পায়ে ভারী নুপুরের আওয়াজ আসছিল। এমন মনে হচ্ছিল যেন কোথাকার মহারানী। এটা আমার জমি, আমার গ্রাম। এত জোরে আওয়াজ শুনে মিস্টার জেমস ঘাবড়ে গেল। এমন মনে হলো যেন সেই মহিলার সাথে পুরো গ্রামের আওয়াজ একসাথে গর্জে উঠছে। কে 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 তুমি? কে তুমি? আমি হলাম এই গ্রামের মহারানী, রানীমা, এই গ্রামের রক্ষক। চলে যাও এখান থেকে, চলে যাও। মিস্টার জেমস ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেল। মিস্ত্রিরা তাকে ধরলো এবং পিঠ টিকিয়ে সেই রাতেই গ্রাম থেকে পালিয়ে গেল। পরের দিন আগের মতো জমি আবার ফিরে পেয়ে গ্রামের লোকে খুব খুশি হলো। আবারও একবার কৃষকরা খুশি ছিল, আর গ্রামের মহারানী সবসময় ছায়ার মতো ঘুরে বেড়াতো।